বলবো সেটা হলো যে আফগান ক্রাইসিস বা আফগান সংকট। নাইনটিন 79 থেকে 1989, 1979 থেকে 1989 আফগান সংকট নিয়ে কথা বলতে হবে। লক্ষ্য রাখবেন, দেখেন অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের অবস্থা যখন খারাপ, আমরা 79 সালেও মোটামুটি ভালো ছিল, বাট আমরা যদি বলি 90 দশক, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। সোভিয়েত ইউনিয়ন কিন্তু তখন অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। লক্ষ্য রাখবেন, আফগান সংকট 1979 থেকে 1989। লক্ষ্য রাখবেন, আমরা জানি যে আফগানিস্তান, লক্ষ্য রাখবেন, আমরা যেটা জানি যে এই যে আফগানিস্তান, প্রথম কথা আফগানিস্তান সম্পর্কে আমরা একটু জেনে নিই। কি জানবো? এই আফগানিস্তান হচ্ছে একটা স্থলবেষ্টিত দেশ। আফগানিস্তান হচ্ছে একটা স্থলবেষ্টিত দেশ এবং 6টি দেশের সাথে সীমান্ত আছে। কেউ কি আমাকে বলতে পারবেন কোন 6টি দেশের সাথে এটা সীমান্ত আছে? আফগানিস্তান একটা স্থলবেষ্টিত দেশ, তার মানে আফগানিস্তানের চারপাশের কোন পাশেই পানি নাই, এটা হচ্ছে ল্যান্ডলকড কান্ট্রি। তাহলে আফগানিস্তানে কি নাই? সমুদ্র বন্দর নাই। এ কারণে পরীক্ষাতে দেখেন প্রশ্ন আসে, কোন দেশের সমুদ্রে প্রবেশ অধিকার নাই, কোন দেশের সমুদ্রে প্রবেশ অধিকার নাই, এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেখেন আসছে। তার নাম কি? তার নাম হচ্ছে আফগানিস্তান। তাহলে আমরা দেখেন দক্ষিণ এশিয়া তাহলে কতটি দেশ স্থলবেষ্টিত দেশ? দক্ষিণ এশিয়ার 3টা দেশ আছে স্থলবেষ্টিত, 3টা দেশ আছে স্থলবেষ্টিত দেশ, যার একটা হচ্ছে নেপাল, একটা হচ্ছে ভুটান, একটা হচ্ছে আফগানিস্তান, আর একটা হচ্ছে আফগানিস্তান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তান হচ্ছে একটা স্থলবেষ্টিত দেশ। আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে 6টি যে দেশের সাথে আফগানিস্তানের সীমান্ত রয়েছে, এই 6টি দেশ কারা কারা? এই 6টি দেশ কারা কারা? লক্ষ্য রাখবেন, এই 6টি দেশের একটা নাম হচ্ছে, লক্ষ্য রাখবেন, এই 6টি দেশের আমরা যদি এখান থেকে জেনে লিখি, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, চীন, ইরান এবং পাকিস্তান। ইম্পর্টেন্ট কিন্তু এবার এটা আমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে। তাহলে আফগানিস্তান হচ্ছে একটা স্থলবেষ্টিত দেশ, 6টি দেশের সাথে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। যে 6টি দেশের মধ্যে একটা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ, একটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ, এই 3টা হচ্ছে মধ্য এশিয়ার দেশ, আর এটা হচ্ছে দূরপ্রাচ্যের দেশ। লক্ষ্য রাখি আমরা, দেখেন আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে এই আফগানিস্তানে 1979 সালে কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে। কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে আফগানিস্তানে কত সালে? 1979 সালে কমিউনিস্ট সরকার আফগানিস্তানে ক্ষমতায় আসে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য রাখেন, যেহেতু কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসলো, তাহলে এই দক্ষিণ এশিয়ায় যে প্রবেশদ্বার আপনি যদি বলেন স্থলভাগ দিয়ে, সেটা কিন্তু অন্যতম একটি প্রবেশদ্বার কিন্তু এই আফগানিস্তান। তাহলে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে কিন্তু আফগানিস্তান। সোভিয়েত ইউনিয়ন তখন চিন্তা করলো আফগানিস্তানের কমিউনিস্ট শাসক যদি টিকে রাখা যায়, এই শাসক যদি টিকে রাখা যায়, তাহলে কমিউনিস্ট শাসকদের সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক খুব ভালো হবে এবং এটার মাধ্যমে পাখির চোখের মতো করে দক্ষিণ এশিয়াতে নজর রাখা সম্ভব হবে। কিন্তু এই কমিউনিস্ট শাসকদেরকে মেনে নিতে পারেন নাই। কারা পারেন নাই?
মেনে নিতে পারেন নাই আফগান হুজুররা। এই হুজুররা এই কমিউনিস্ট শাসকদেরকে বিরোধিতা করছে। তখন আমেরিকা এদেরকে সাপোর্ট দিল। এদেরকে দেখেন সাপোর্ট দিল কে? সোভিয়েত ইউনিয়ন। আর এদেরকে সাপোর্ট দিল কে? এদেরকে সাপোর্ট দিল আমেরিকা। সোভিয়েত ইউনিয়ন দেখলো এই কমিউনিস্ট শাসককে যদি ঠিক আমি সহায়তা না দিতে পারি, হুজুরদের আন্দোলনের কারণে এই সরকার পতন ঘটবে। তখন সোভিয়েত ইউনিয়ন 1979 সালে আফগানিস্তানে সৈন্য পাঠালো। আফগানিস্তানে সৈন্য পাঠালো। আর আমেরিকা এই হুজুরদেরকে বললেন তারা হচ্ছে আফগান মুজাহিদিন, তারা হলো আফগান মুজাহিদিন। এবং এই হুজুরদেরকে আমেরিকা নিয়ে আসলো কোথায়? পাকিস্তানে নিয়ে আসলো। হুজুরদের মধ্যে ইয়াংদেরকে বেছে বেছে কোথায় নিয়ে আসলো? পাকিস্তানকে নিয়ে আসলো। পাকিস্তানে নিয়ে আসলো। পাকিস্তানকে আর্থিক সহায়তা প্রদান করলো এবং পাকিস্তানের সেনাবাহিনীর মাধ্যমে এই হুজুরদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো কিভাবে অস্ত্র চালাতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়। প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রচুর পরিমাণে অস্ত্র দিয়ে, আমেরিকা অস্ত্র দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো কোথায়? আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হলো। এই আফগান হুজুরদের কাজ হচ্ছে কমিউনিস্ট শাসকদের পতন ঘটানো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং সোভিয়েত ইউনিয়ন যে সৈন্য পাঠিয়েছে এই সোভিয়েত সৈন্যের বিপক্ষে যুদ্ধ করা। সোভিয়েত সৈন্যের বিপক্ষে যুদ্ধ করা। তো হুজুররা এদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। আমরা দেখতে পাই এই যুদ্ধটা চললো 1979 থেকে শুরু করে 1989 সাল পর্যন্ত এই যুদ্ধ চলল। আফগান মুজাহিদিনদের সাথে আফগান কমিউনিস্ট শাসক এবং সোভিয়েত সৈন্যদের যুদ্ধ চলল 1979 থেকে 1989 সাল পর্যন্ত। এই যুদ্ধের নাম হচ্ছে সোভিয়েত আফগান যুদ্ধ। এই যুদ্ধের নামই হচ্ছে সোভিয়েত আফগান যুদ্ধ। তাহলে আমরা দেখতে পাই এই যে সোভিয়েত আফগান যুদ্ধ, এখানেও আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন কি হয়েছিল? সম্পৃক্ত বা ইনভলভ হয়েছিল। আমি একটু বলি। এরপরে আমরা দেখতে পাই ক্ষমতাকে কেন্দ্র করে যখন সোভিয়েত ইউনিয়ন এখান থেকে বিদায় ঘটলো, আমি সেখানে যাচ্ছি, আগে একটু বলে দেই। এখানে সোভিয়েত ইউনিয়ন যখন 1989 সালে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নিল, আফগানিস্তান থেকে যখন সৈন্য প্রত্যাহার করে নিল, তখন আফগানিস্তানের হুজুরদের মধ্যে ক্ষমতাকে কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আমরা দেখতে পেলাম একজন লিডার, তার নাম হচ্ছে বুরহানুদ্দিন রব্বানী, এবং হুজুরদের মধ্যে আরো এরকম লিডার ছিলেন, তাদের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। ফাইনালি আমরা দেখতে পেলাম যে মোল্লা ওমর এই মোল্লা ওমরের নেতৃত্বে 1994 সালে একদল ছাত্রদেরকে নিয়ে যে সংগঠন গড়ে তুললেন মোল্লা ওমর 1994 সালে, তার নাম হচ্ছে তালেবান। তালেবান অর্থ হচ্ছে শিক্ষার্থী। আমি আজকে ওই প্রসঙ্গে যাচ্ছি না, ওটা নিয়ে আমি একটা আলাদা সেশন করব। আজকে শুধুমাত্র আমি কোল্ড ওয়ার নিয়ে আলোচনা করে শেষ করবো। লক্ষ্য রাখবেন 1989 সালে আফগানিস্তান যখন দেখলো যে না, লক্ষ্য রাখবেন আফগানিস্তানের সৈন্য শত শত সৈন্য মারা যাচ্ছিল এবং তাদের লাশ বস্তায় ভরে আফগানিস্তানে যাচ্ছে, সোভিয়েত ইউনিয়নে যাচ্ছিল। যখন আফগানিস্তানে, লক্ষ্য রাখবেন এই আফগানিস্তানে অবস্থা খারাপ, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করলো সোভিয়েত ইউনিয়ন। বিদেশের মাটিতে সৈন্য পরিচালনা করার মতো যে সক্ষমতা, সেটা সোভিয়েত ইউনিয়নে তখন কমে যাচ্ছিল। এখানে তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ কি করলেন? 1989 সালে সৈন্য প্রত্যাহার করা শুরু করলো। কোথা থেকে? আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা শুরু করলো। তার আগের কথা যদি আমরা বলি যে 1985 সালে মিখাইল গর্বাচেভ যখন সোভিয়েত প্রেসিডেন্ট হলেন, তখন তিনি এসে দেখলেন যে এই আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, বেকারত্বের হার খুবই বেশি, দারিদ্র্যের হার দিনে দিনে বাড়ছে এবং মুদ্রাস্ফীতির পরিমাণটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। দ্রব্য সামগ্রী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তখন মিখাইল গর্বাচেভ চিন্তা করলো, যদি
পশ্চিমা বিশ্বের মতো করে, পুঁজিবাদী বিশ্বের মতো করে যদি উৎপাদন করা যায়, উৎপাদনের উপরে বা সম্পদের উপরে যদি ব্যক্তি মালিকানার স্বীকৃতি প্রদান করা যায়, তাহলে সোভিয়েত ইউনিয়নকে এই সংকট থেকে মোকাবেলা করা সম্ভব। আদারওয়াইজ এই সংকট থেকে উত্তরণের কোনো ওয়ে নাই। এ কারণেই তিনি চিন্তা করলেন যে এটা যদি করতে হয় তাহলে কি করতে হবে, পশ্চিমা বিশ্বের মতো করে যদি উৎপাদন করতে হয় তাহলে সকলের সাথে আলোচনা করে করতে হবে। কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, রাষ্ট্রীয় সিদ্ধান্তকে কেন্দ্র করে কথা বলার মতো অধিকার সোভিয়েত ইউনিয়নের জনগণের ছিল না। তখন এই মিখাইল গর্বাচেভ সবার আগে যেটা করলেন সেটা হলো যে জনগণের কথা বলার সুযোগ দিলেন, বাক স্বাধীনতা দিলেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়কে কেন্দ্র করে জনগণ খোলাভাবে কথাবার্তা বলতে পারবে। এ কারণে মিখাইল গর্বাচেভ একটা নীতি জারি করলেন, যার নাম হচ্ছে গ্লাসnost। যার অর্থ কি? যার অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা। এবং আরেকটি নীতি জারি করলেন যার নাম কি? যার নাম হচ্ছে পেরেস্ট্রয়কা। যার অর্থ কি? যার অর্থ হচ্ছে অর্থনৈতিক সংস্কার। কিন্তু আমরা যেটা দেখতে পাই, লক্ষ্য রাখবেন, কিন্তু আমরা যেটা দেখতে পাই যে এই গ্লাসnost এবং পেরেস্ট্রয়কার বিরোধিতা করলো কট্টরবাদী সমাজতন্ত্রপন্থীরা, যার ফলে এই তিনটা বাস্তবায়ন করা সম্ভব হলো না। রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হলো, সেন্ট্রাল কমান্ড ভেঙে পড়লো। 1989 সালে সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো, অর্থাৎ একটা হচ্ছে রাশিয়া, বাকি 14টি হচ্ছে অন্যান্য রাষ্ট্র, সব মিলে 15টি। এই 14টি রাষ্ট্র 1989 সালে তারা তাদের স্বাধীনতা ঘোষণা করে বসলেন। সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হওয়ার কথা তারা বলে বসলেন। এবং অপরদিকে 89 সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্যদের লাশ যে আসছিল, সবকিছুকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়নের অবস্থা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল মিখাইল গর্বাচেভের। 1991 সালে মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের উদ্দেশ্যে, এই সোভিয়েত ইউনিয়নের দেশগুলোর উদ্দেশ্যে বা সোভিয়েত ইউনিয়নভুক্ত মানুষদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণ দিয়ে তিনি সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘোষণা করলেন এবং তিনি পদত্যাগ করলেন। সোভিয়েত ইউনিয়ন 91 সালে ভেঙে গেল এবং 15টি দেশ আলাদা হয়ে গেল, যার ফলে সোভিয়েত ইউনিয়নের শক্তি বা ক্ষমতা অনেকটাই কমে গেল। আমেরিকা এবং পুঁজিবাদের সাথে কম্পিট করা বা প্রতিযোগিতা করার যে সক্ষমতা, যে সামর্থ্য, যে যোগ্যতা, তা হারিয়ে ফেলল কে? সোভিয়েত ইউনিয়ন। পৃথিবীতে 91 সালে একক কর্তৃত্ব সৃষ্টি হলো পুঁজিবাদতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। সোভিয়েত ইউনিয়ন দুর্বল হয়ে গেল, সমাজতন্ত্রের পতন ঘটল, যার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে দীর্ঘদিন ধরে চলে আসা এই যে বাইপোলার সিস্টেম বা দ্বিমেরু যে বিশ্ব ব্যবস্থা, এই যে কোল্ড ওয়ার, এটার পরিসমাপ্তি ঘটল 1991 সালে। তো 91 সালে তার মানে বিশ্ব রাজনীতিকে তখন পরিচালনা করেছে, উত্তপ্ত করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু করে 91 পর্যন্ত আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, পুঁজিবাদ, সমাজতন্ত্র। এখানে বিশ্ব রাজনীতির এই চ্যাপ্টারটাকে বলা হতো বাইপোলার সিস্টেম। মানে কি? মানে হচ্ছে দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা। 91 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ফলে পৃথিবীতে একক আধিপত্য, একক কর্তৃত্ব, একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো আমেরিকার এবং পুঁজিবাদতন্ত্রের। এই জন্য বিশ্ব রাজনীতির ওই সময়টাকে বলা হতো, 91 পরবর্তী সময়টাকে বলা হতো ইউনিপোলার সিস্টেম। মানে কি? মানে হচ্ছে এক মেরু বিশ্ব ব্যবস্থা। কিন্তু বর্তমানে দেখেন, বর্তমান বিশ্ব ব্যবস্থা আর একটা দেশের মাধ্যমে কিন্তু পরিচালিত হয় না। একটা দেশ যে বিশ্ব রাজনীতি অর্থনীতিকে আন্দোলিত করছে, প্রভাবিত করছে, পরিচালনা করছে, তা কিন্তু না।
বিশ্ব রাজনীতি এখন ফ্যাক্টর অনেকগুলো দেশ। আমেরিকা একটা ফ্যাক্টর, চীন একটা ফ্যাক্টর, রাশিয়া একটা ফ্যাক্টর, ইন্ডিয়া একটা ফ্যাক্টর, জার্মানি একটা ফ্যাক্টর, এখন উত্তর কোরিয়া একটা ফ্যাক্টর, ইরান একটা ফ্যাক্টর, দক্ষিণ আফ্রিকা একটা ফ্যাক্টর, ল্যাটিন আমেরিকা ব্রাজিল একটা ফ্যাক্টর, জাপান দিনে দিনে ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তাহলে দেখেন বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থ ব্যবস্থা এখন আর একটা দেশ বা দুটা দেশ দ্বারা নিয়ন্ত্রিত না, প্রভাবিত না, পরিচালিত না, অনেকগুলো দেশ দ্বারা এখন নিয়ন্ত্রিত, প্রভাবিত, পরিচালিত হচ্ছে। এই জন্য বিশ্ব রাজনীতির এই সময়টাকে বা আমরা যে সময়টাতে বসবাস করছি এটাকে আমরা বলবো বহুমেরু বিশ্ব ব্যবস্থা বা মাল্টিপোলার সিস্টেম। বহুমেরু বিশ্ব ব্যবস্থা বা মাল্টিপোলার সিস্টেম বলবো আমরা। সকলে ক্লিয়ার কিনা? আমাদের